হ্যাঁ, হাসিতে যেন থামছে না, আবার হাসতে হাসতে দুজন হাত মিলিয়ে হাই ফাইভ দিচ্ছে। কি এত কথা বলছে শুনি? রোজ তো আমার পেছনে ঘুরঘুর করে, আর আজ যেন আমাকে চোখেই পড়ছে না তার, যেন আমি এখানে ইনভিজিবল। ফাইভের সাথে খুব ভাব জমেছে তার। প্রহরীর হাত পায়ের ভিতর কেমন শিনশিন করছে, কেমন একটা অধীরতা কাজ করছে। তখনকার ফাহিমের বলা কথাটা মনে পড়ছে ওর, কোথাও যেন জ্বলন অনুভব করছে ও। দ্রুত ক্রমে পা উপর নিচ নাচাচ্ছে শুধু। হঠাৎ করেই কেন যেন রাগ লাগতে শুরু হলো তার। স্বাধীন ব্ল্যাক কফিটা যেন আরো বেশি তিক্ত লাগছে। কি হচ্ছে কি এসব আমার সাথে? ওই মেয়ে যা খুশি তাই করুক, তাতে আমার কি? ওই মেয়ে আমার থেকে যত দূরে থাকে ততই তো ভালো। তাহলে আমার এমন লাগছে কেন? এমন ইরিটেশন হচ্ছে কেন? বাই এনি চান্স আমি কি জেলাস হচ্ছি? লাইক রিয়েলি আমি আর জেলাস? তাও আবার আমারই বন্ধুর উপরে। প্রহর, তোর মাথাটা না সত্যিই গেছে। এই মেয়েটা সত্যিই তোর মাথা নষ্ট করে দিয়েছে। ইউ হ্যাভ টু রিফ্রেশ ইয়োর সেলফ। ওই পুচকে মেয়েটার কাছে আমি হেরে যেতে পারি না। নো চান্স। প্রহর নিজের ওপরে বিরক্ত হয়ে ওখান থেকে উঠে গেল। ফার্মের সব কাজ শেষে প্রহর বাসার ভিতর এসেছে ফ্রেশ হওয়ার জন্য। উপরে এসে নিচের রুমের দরজা খুলে সামনে তাকাতেই থমকে গেল প্রহর। রুমের ভেতর খুশি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তার ভেজা চুল ঝাড়ছে। তার পরনে প্রহরের একটা সাদা শার্ট আর 3/4 প্যান্ট, যা খুশির জন্য ফুল প্যান্ট বলা যায়। খুশির শরীরে নিজের জামা কাপড় দেখে রাগ হওয়ার কথা হলেও কেন যেন রাগ হচ্ছে না, বরং উল্টো খুশিকে এইভাবে দেখে কেমন ঘোর লেগে যাচ্ছে ওর। আশেপাশের সবকিছুর থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ওর। সদ্য শাওয়ার নেওয়া খুশির স্নিগ্ধতা যেন প্রহরকে মন্ত্রমুগ্ধের ন্যায় মোহিত করে দিচ্ছে। বুকের বাম পাশে জং ধরা কোনো কিছু যেন জেগে উঠে নতুন উদ্যমে চলা শুরু করছে। আয়নায় প্রহরকে দেখে পিছনে ফিরে তাকালো খুশি। প্রহরের দিকে তাকিয়ে বলল, আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চুপি চুপি চেক আউট হচ্ছিল বুঝি? হ্যাঁ, আমাকে অনেক হট লাগছে বুঝি? আরে দেখতে চাইলে সরাসরি দেখো না, আমি তো তোমারই। কথাটা বলেই খুশি দুষ্টু হেসে চোখ মেরে দিল। প্রহর অপ্রস্তুত হয়ে বলল, সেটা ইডিয়েট, তুমি আমার ওই করছো আর আমার জামা কাপড় পরেছো কেন? আরে এখানে তোমার আমার আবার কি? সবই তো আমাদেরই, তাই না? আসলে আমার জামা কাপড় সব কাদা ময়লা লেগে নষ্ট হয়ে গেছে, তাই গোসল করে সেগুলো পরিষ্কার করে ড্রাই মেশিনে শুকোতে দিয়েছি। আর আমার পরার কিছু ছিল না, তাই তোমার জামা কাপড় পরে নিয়েছি। আমার জামা কাপড় শুকিয়ে গেলে চেঞ্জ করে নিব। প্রহরের কেমন গলা শুকিয়ে আসছে। আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে ওর সর্বনাশ অবধারিত। তাই সে ওখান থেকে চলে যেতে উদ্যত হলো। উল্টো ঘুরে এক কদম বাড়াতেই হঠাৎ কিছু একটা ভেবে প্রহর আবারও খুশির দিকে তাকিয়ে বলে উঠল, শোনো, যতক্ষণ তোমার কাপড় চোপড় না শুকায় ততক্ষণ নিচে যাওয়া দরকার নেই। এখানেই থাকো, চেঞ্জ করে তারপরে বের হবে, বুঝেছো? খুশি মাথা ঝাঁকালো। মানে সে বুঝেছে। প্রহর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে এলো ওখান থেকে। ওর সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, যেন ধীরে ধীরে সব ওর আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। খুশির মায়াজাল ওকে গ্রাস করার চেষ্টা করছে। প্রহর নিচে এসে সুইমিং পুলে ঝাঁপ দিল। পানিতে ডুবে নিজের অবাধ্য অনিয়ন্ত্রিত মন মস্তিষ্ককে শান্ত করার চেষ্টা করছে। যদিও তা কতটা কার্যকরী হচ্ছে তা জানা নেই প্রহরের। 30 মিনিট পর খুশি চেঞ্জ করে নিচে নেমে এলো। প্রহর আর ফাহিম সুইমিং পুলের পাশেই বসেছিল। খুশি ওদের কাছে এসে বলল, এখন যেতে হবে আমার, না হলে বাসায় যেতে দেরি হয়ে যাবে। বাই। কথাটা বলে খুশি যেতে নিলে প্রহর বলল, তুমি একাই যাবে? হ্যাঁ, তো ধোকা কই পাবো? আসার সময় তো একাই এসছি। ফাহিম বলে উঠল, আরে ভাবিজি, আপনার দেবর থাকতে আপনি একা কেন যাবেন? চলুন, আপনাকে নামিয়ে দিয়ে আসছি। আরে না না না, আমি একাই যেতে পারবো, আপনার কষ্ট করতে হবে না। প্রহর দাঁতে দাঁত চেপে বলল, বেশি স্মার্টনেস দেখাতে হবে না তোমাকে, একা যাওয়ার কোনো দরকার নেই। পরে কিছু হয়ে গেলে সেই দায়ভার আমাকেই নিতে হবে নইলে। প্রহর এবার ফাহিমের দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে বলল। তোদের সব ঝামেলা নেওয়া দরকার নেই, আমি ওকে নামিয়ে দিয়ে আসছি। ফাহিম পাকা হেসে বলল। ইয়েস বস, যাহা আপনি বলিবেন। অতঃপর প্রহর খুশিকে নিয়ে গাড়িতে রওনা হলো। খুশি গাড়ির জানালার কাচ নামিয়ে জানালার উপর হাত রেখে তাতে থুতনি ঠেকিয়ে বাইরের হাওয়া খাচ্ছে। চোখ বন্ধ করে মুচকি হেসে মুহূর্তটা উপভোগ করছে। বাতাসে চুলগুলো উড়ছে তার। গাড়ি চালানোর মাঝে প্রহর আর চোখে তাকাচ্ছে খুশির দিকে। খুশির নিষ্পাপ মায়াবী মুখের মায়া যেন ধীরে ধীরে প্রহরের সর্বত্র জুড়ে ছেয়ে আছে।
মনে হচ্ছে যেন কালো জাদু করে বশ করেছে ওকে। এই প্রথম কারোর কাছে হেরে যাওয়ার ভয় হচ্ছে। এই নতুন আবহে ভেসে যাওয়ার ভয় তারা করে বেড়াচ্ছে। তবে কি খুশি ওর এত বছরের গড়ে তোলা দেওয়ালটা ভেঙে দিল? এখন কি করবে ও? কি করে এই অথৈ সমুদ্রে ডুবে যাওয়া থেকে বাঁচাবে নিজেকে? প্রহরের ভাবনার মাঝেই ওরা খুশির বাসার সামনে চলে এলো। আজ কেন যেন প্রহরের মনে হচ্ছে রাস্তাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল। খুশি নামার আগে সেদিনের মতো আবারও বলে উঠল। প্রহর, ওই দেখো ওটা কি? প্রহর ভাবলেশীন ভাবে বলে উঠল। তোমার কি আমাকে এতটাই বোকা মনে হয়? একই ট্রিক্স কতবার অ্যাপ্লাই করতে চাও? খুশি ইনোসেন্ট ভাব ধরে বলল। আমি আর ট্রিক্স? হায়, এত বড় মিথ্যে অপবাদ জাতির সইবে না। আমার মতো মাসুম ইনোসেন্ট কুচ্চু পুচ্চু বাচ্চার নামে এমন অপবাদ শোনার আগে আমি কানে হেডফোন কেন লাগিয়ে নিলাম না? কে দো কি ঝুঠে ঝুট। হয়েছে তোমার ড্রামা, ইউ ক্যান গো নাও। খুশি একটা ভেংচি কেটে গাড়ির দরজা খুলে এক পা বের করলো। প্রহর সামনে তাকাতেই খুশি ফট করে ঘুরে এসে চুমু দিয়ে দিল। কার্য সিদ্ধি করে বেরিয়ে যেতে যেতে বলল। जो मैं बोलता हूँ वो मैं करता हूँ, जो मैं नहीं बोलता वो तो मैं डेफिनेटली करता हूँ। তারপর হাসতে হাসতে দৌড়ে চলে গেল। প্রহর কিছুক্ষণ মূর্তির মতো তাকিয়ে রইল। তারপর সিটের সাথে মাথা এলিয়ে হঠাৎই নিচের ঠোঁট কামড়ে হেসে উঠল। বুকের যন্ত্রটার গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল। প্রহর বুকের বাম পাশে হাত রেখে বিড়বিড় করে বলল। আরে শান্ত হও ভাই, এখন কি লাফিয়ে লাফিয়ে বাইরে চলে আসবে নাকি? নিজেকে একটু সামলে নিয়ে প্রহর আবারও ব্যাক করল। সে আবার ফার্ম হাউসে ফিরে এলো। ফিরে আসার কিছু সময় পর ফাহিমও চলে গেল। প্রহর পুল সাইডে বসে শূন্য চোখে পুলের পানির দিকে তাকিয়ে আছে। চোখের সামনে ভাসছে শুধুই খুশির সেই প্রাণবন্ত মুখখানা। আর মাথায় চলছে আকাশ পাতাল ভাবনার বেড়াজাল। ভাবনায় ছেদ পড়ল রসিনা বেগমের আগমনে। রজিনা বেগম প্রহরের জন্য কফি নিয়ে এসেছে। গরম কফির মগটা প্রহরের দিকে এগিয়ে দিল। প্রহর কফির মগটা হাতে নিল। তখনই ওর নজর পড়ল রসিনা বেগমের হাতের দিকে। রসিনা বেগমের হাতে একটা ব্রেসলেট দেখতে পেল প্রহর, যেটা সে বোধহয় খুশির হাতে দেখেছিল। প্রহর ভ্রু কুঁচকে বলল। চাচা কিছু মনে করবেন না, কিন্তু এটা তো বোধহয় খুশির, তাই না? রসিনা বেগম হাসি মুখে বলল। যে ফহর বাবা, এটা খুশি ম্যাডামের আমারে দিয়া দিছে। মাইয়াটা খুবই ভালো। আমি খালি কইছিলাম আপনার হাতের এইটা মেলা সুন্দর, আমার মাইয়ারও একটা কিনা দিমু। কত দাম এইটার? হেই কথা হই না, সে সাথে সাথে আমারে এইটা খুইলা দিয়া দিল। কইল তোমার মেয়েরে দিয়ে দিও, এটা আমার পক্ষ থেকে গিফট। আমি কত মানা করলাম, শুনলই না। হাসা কইতাছি, এমন সাপমনের মাইয়া পাওন যায় না আজকালকার জমানায়। যেইখানে ধনী লোকেরা গরিবকে ঘেন্নার চোখে দেখে, সেইখানে এই মাইয়াটা কি সুন্দর। একদিনেই এক্কেরে আফন কইরা লইছে আমাগো। সারাদিন আমাগো লগে কত মিল্লা মিশা কাটাইলো, যেন আমরা হ্যাঁ আপন লোক। মাইয়াটার সাথে সময় কাটাইয়া আমাকেও অনেক ভালো লাগছে। আপনি কিছু মনে না করলে একখান কথা কইতাম। বলুন না চাচি, জিজ্ঞেস করার কি আছে? ফহর বাবা, মাইয়াডা হাসাই আপনারে অনেক ভালোবাসে। আমি মাইয়াডার চোখে সেইটা দেখছি। আপনি ভাইবা দেখেন একটু। ছোট মুখে একখানা কথা কই আপনারে, মানুষের জীবনে সত্য ভালোবাসা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তাই সবচেয়ে দুর্ভাগ্যা ওই মানুষ যে সেটা সময় থাকতে চিনবার পারে না। মেলা কথা কইলাম, ভুল হইলে মাফ করবেন। কথাগুলো বলে রসিনা বেগম চলে গেল। আর পেছনে প্রহরের ভাবনা যেন আরো পাহাড় সমান রূপ ধারণ করলো। এলোমেলো সবকিছু যেন আরো ছন্নছাড়া হয়ে গেল। খুশি যে একটা সরল মনের মেয়ে, এই ব্যাপারটাও নিজেও বুঝতে পারছে। এই প্রথম কারোর উপর বিশ্বাস করতে মন চাচ্ছে ওর। তবে খুশি কি পারবে ওর বিশ্বাসের মান রাখতে? খুশি বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। তখনই দরজায় টোকা পড়ল। খুশি সেদিকে তাকিয়ে দেখল ওর ফুপি বেলি এসেছে। খুশি আনন্দ চিত্তে উঠে দাঁড়িয়ে বলল। ফুপি? দৌড়ে গিয়ে বেলিকে জড়িয়ে ধরে বলল। ওয়াও ফুপি, তুমি এসছো? জানো কত মিস করেছি তোমাকে। মিস করতে করতে আমি নিজেই মিসিং যাচ্ছিলাম। বেলি ভেতরে এসে বেডের উপর বসে বলল। হ্যাঁ হ্যাঁ, কত মিস করতেছিস তা জানাছে, এজন্যই তো একটা ফোনও করিসনি। এখন নটাঙ্কি করে লাভ নেই, চকলেট একটাও পাবি না। যা সর। খুশি তার ওভার অল ড্রামা চালু করে দিল।
কপালে হাত ঠেকিয়ে দুখিয়ারি ভাব ধরে বলল, নেহি নেহি, এই অবলা নারীর সাথে এত অবিচার কইরেন না, কইরেন না, কইরেন না ফুপি জান গো, ও ফুপি জান, কইরেন না এমন গো, আমার ফুপি, ফুপি জান গো। বেলি হেসে দিয়ে বলল, হয়েছে হয়েছে, আর ড্রামা করতে হবে না, তুই পারিস ও বটে। খুশিও হেসে দিয়ে বেলির কাঁধ জড়িয়ে ধরে দুষ্টুমি করে বলল, তো ট্যুরে কেমন মজা করলে? ওখানে কোনো ফুপার টুপার সন্ধান পেলে নাকি? বেলি খুশির মাথায় আলতো করে চাপড় মেরে বলল, বদমাস মেয়ে, মুখে কিছুই আটকায় না তাই না? আমি একজন টিচার, আমি ওখানে স্কুল স্টুডেন্টদের নিয়ে ট্যুরে গিয়েছিলাম, তোর ফুফা খুঁজতে নয়। হ্যাঁ, তো কি হয়েছে? চিটার হয়ে কি প্রেম করা যায় না নাকি? কিন্তু তুমি তা করবে কেন? তুমি তো তোমার না হওয়া বয়ফ্রেন্ডের সাথে সারা জীবন কাটিয়ে দেবে। খুবই এত বছর হয়ে গেছে, তবুও তুমি তোমার অতীত ভুলতে পারলে না? যে ব্যক্তি তোমাকে হয়তো মনেও রাখেনি, তার জন্য তুমি তোমার জীবন কেন নষ্ট করছো? বেলি শান্ত সুরে বলল, এতে তার কি দোষ আছে? সে তো আর জানতো না আমি তাকে ভালোবাসি। সে তো শুধু আমাকে তার বন্ধু ভাবতো। দোষ তো আমারই, আমি বলতে দেরি করে ফেলেছি। ততদিনে সে অন্য কাউকে মন দিয়ে দিয়েছে। আর দুটো ভালোবাসার মানুষের মাঝে আসার আমি কে? খুশি ক্ষোভ নিয়ে বলল, কে মানে? আই এম শিওর ওই লোকটাকে তোমার চেয়ে বেশি ভালো আর কেউই বাঁচতে পারবে না। আরে তুমি এত সহজে কেন হার মেনে নিলে? একবার বলে তো দেখতে। আমি হলে কখনোই এত সহজে হার মানতাম না, অন্তত মনের কথাটা তো বলতাম, তারপর সে ডিসাইড করতো সে কাকে চায়। এত সহজ না, ভালোবাসার মানুষকে পাওয়াটা বড় কথা না, তার খুশিটাই বড়। যে যাতে খুশি থাকে সেটাই মেনে নেওয়া ভালো। বুঝলাম, কিন্তু তুমি তো তাকে ভুলে সামনের দিকে এগোতে পারছো না তোমার জীবনে। তাকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে কেন করে নিচ্ছ না? ভুলে যাও ওই স্বার্থপর লোকটাকে। এটা যে সম্ভব না রে, তাকেই পাই বা না পাই, কিন্তু মনটা তো তার নামেই লেখা। এখন অন্য কাউকে যে আর ভালোবাসতে পারবো না, এমনিতেও বুড়ি হয়ে গেছি। বাকি জীবনও তার স্মৃতি আঁকড়ে ধরে খুশি খুশি কাটিয়ে দিব। এটা তো এক অন্যরকম আনন্দ আছে। তুই এখন এইসব বুঝবি না, যখন কাউকে মনে প্রাণে ভালোবাসবি তখন বুঝবি। বেলির কথায় খুশির বুকের ভিতর ধুক করে উঠল। সেও যে এখন কাউকে ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। ওর ভালোবাসার পরিণতিও যদি ফুপির মতো হয়, তাহলে কি করবে ও? প্রহর যদি কখনো ওকে ভালো না বাসে, তাহলে ও কি পারবে প্রহরকে ছাড়া বাঁচতে? ফুপির মতো ও যে এত শক্ত না, ও হয়তো মরেই যাবে। প্রহর বিনা এই জীবনের কল্পনা করাও যেন ওর জন্য অসম্ভব। কি হবে ওর ভালোবাসার পরিণতি? অতিবাহিত দিনের সাথে যোগ হয়েছে আরও একটি সপ্তাহ। ফাল্গুন মাস পেরিয়ে চৈত্রতে পদার্পণ করেছে। শীতের আবহাওয়া অনেকটা কমতে শুরু করেছে। বাতাসের আনাগোনায় হালকা গরমের আভাস বিদ্যমান। কখনো প্রখর রোদের তপ্ততা, তো কখনো আবার শীতল বাতাসের আচ্ছন্নতা। সময় যেমনই হোক, প্রহরের জীবনে যেন আষাঢ়ের ঘন ঘটা বইছে। নবভাবপ্রবণের ঝুম বর্ষার আর্দ্রতা ভাসাচ্ছে তাকে। শত প্রচেষ্টা করেও নিজেকে এই বর্ষণে ভেজা থেকে আটকাতে পারেনি। সব সংকল্পই ওর ব্যর্থ হয়েছে। বারবারই চরমভাবে পরাজিত হতে হয়েছে ওকে। তবুও জীবনের এই নির্মম পরাজয়ে কেন যেন কোনো খেদ নেই, নেই কোনো গ্লানি। বরং এই পরাজয়ের মাঝেই যেন অসীম এক জয় লুকিয়ে আছে। এই পরাজয়ে আছে অপরিসীম সুখ আনন্দের পূর্বাভাস। তাই তো নিজেকে আর আটকাতে চায় না সে, ভাসাতে চায় এই নব আবেগের জোয়ারে। এই প্রথম আর ভয় হচ্ছে না ওর। খুশি নামের বর্ষা ওকে ভিজিয়ে দিয়েছে। সে চেয়েও পারেনি নিজেকে বাঁচাতে। এই কয়দিনে খুশি ওর চারপাশের দেওয়াল ভেঙে ওর মন পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়ে গেছে। খুশি জিতে গেছে তার চ্যালেঞ্জ। সে যে এখন শরীর ভেদ করে হৃৎপিণ্ডে হামলা করেছে। ধীরে ধীরে হৃৎপিণ্ডের জমিন দখল করে নিয়েছে। মন মস্তিষ্কেও তার বিচরণ চলছে। সে যেন আমার মাঝে আমিটাকে সরিয়ে দিয়ে সর্বত্র নিজের রাজত্ব বিরাজ করার চেষ্টা চালাচ্ছে। তার এই ষড়যন্ত্র যে সফল হওয়ার পথে, সেটারও আভাস পাচ্ছে প্রহর। জানা নেই শেষ পর্যন্ত ওর মাঝে ওর নিজের বলতে কিছু থাকবে কিনা। মেয়েটা যে ওকে নিঃস্ব করার ধান্দায় আছে। ভার্সিটিতে নবীনবরণ উৎসব আজ।
ভার্সিটি কলেজের সব স্টুডেন্ট একসাথেই অংশগ্রহণ করছে। সেই উপলক্ষে জমজমাট আয়োজন করা হয়েছে। পুরো ক্যাম্পাস নতুন বধূর সাজে সজ্জিত করা হয়েছে। রং বেরঙের কাপড় চোপড় আর সাজসজ্জায় আবৃত স্টুডেন্টদের পদচারণায় মুখরিত পরিবেশ। ক্যাম্পাসের মাঠে বড় করে স্টেজ করা হয়েছে। সেখানে স্টুডেন্টরা নিজেদের ইচ্ছে মতো নানান রকমের পারফরমেন্স দিচ্ছে, নাচ গান সহ আরও অনেক রকম প্রতিভা প্রদর্শন করছে। তবে সেসবে প্রহরের বিন্দুমাত্র আগ্রহ নেই। প্রহর একপাশে একটা চেয়ারে বসে আছে, পাশেই ফাহিম বসে আছে। ফাহিমের জোড়াচুরিতে পার্পেল কালারের একটা পাঞ্জাবি পরেছে সে, তবে পাঞ্জাবি পরে খুবই আনকমফোর্টেবল লাগছে ওর। এসব ওর একদমই ভালো লাগে না। ও তো আজ আসতোও না, তবে আজ খুশি নাকি স্টেজে পারফরমেন্স দিবে। কদিন ধরে সেটা বলে বলে ওর কান ঝালাফালা করে দিয়েছে। যদিও উপরে না দেখালেও মনে মনে প্রহর নিজেও আগ্রহী খুশির পারফরমেন্স দেখার জন্য। শুধুমাত্র সেই জন্যই তো ওর আশা, না হলে এইসব ফাংশন ও কখনোই আসে না। ফাহিমও প্রথম প্রথম খুব অবাক হয়েছিল প্রহরকে এখানে দেখে, তবে পরে সে বুঝতে পেরেছে আসল কারণটা। প্রহর না বললেও তার মনোভাব ঠিকই বুঝতে পেরেছে ফাহিম। প্রহরের জীবনের এই পরিবর্তন দেখে সে সত্যিই খুব খুশি। বন্ধুটার জীবন এবার বুঝি একটু লাইনে আসবে। প্রহরের নজর শুধু খুশিকেই খুঁজছে। আসার পর একবারও দেখেনি। আজকাল ওর নজর শুধু খুশির খোঁজেই থাকে। মেয়েটা যে ওর অভ্যেসে পরিণত হয়ে গেছে। যে আগে ওর কাছে মহা বিরক্তির কারণ ছিল, সেই এখন যেন ওর দৃষ্টির সীমানার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তাই তো নজর শুধু তাকেই খোঁজে। প্রহরের এই অধীরতা দেখে ফাহিম দুষ্টু হেসে বলল, সবুর কর ভাই, সবুরের ফল মিঠা হয়, ভাবিজি অবশ্যই আইব। হুম। প্রহর অপ্রস্তুত হয়ে বলল, হোয়াট রাবিশ, এমন কিছুই না, আমি কেন ওকে খুঁজতে যাব? এখন এক্স্যাক্টলি কি কারণে খুঁজতাছস হেডা তো তুই ভালো জানোস। আমি অবলা প্রাণী কিভাবে বলবো? তয় শুনছি ভাবিজি নাকি পারফরমেন্সের জন্য রেডি হইতাছে। ওদের কথার মাঝেই প্রহরের নজর গেল স্টেজের পাশে। খুশি এইমাত্র এসে দাঁড়িয়েছে ওখানে। প্রহরের নজর খুশিতে আবদ্ধ হতে আশেপাশের সবকিছু অদৃশ্য হয়ে গেল। ফাহিমের বকবকও ওর কান পর্যন্ত পৌঁছচ্ছে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে খুশির পানে। খুশি ওর পারফরমেন্সের জন্য লাল পাড়ের সাদা জর্জেট জরির কাজ করা শাড়ি পরেছে, সাথে হরেক রকম ভারী অর্নামেন্টস আর অপরূপ সাজে সজ্জিত, যেন পুরনো দিনের কোনো রাজকুমারীর মতো লাগছে। এই প্রথম খুশির এমন রূপ দেখছে প্রহর। প্রহরের হৃৎপিণ্ডে যেন ঝংকার দিয়ে উঠছে, চোখের নজর স্থির হয়ে আছে। খুশি প্রহরদের দেখতে পেয়ে হাত নাড়িয়ে ওদেরকে ইশারা করলো। প্রহরের ঘোর কাটল। মাথা ঘুরিয়ে চোখ বন্ধ করে নিজেকে একটু সামলে নিল সে। তারপর উঠে দাঁড়িয়ে খুশির দিকে এগিয়ে গেল ওরা। খুশির কাছে এসে ফাহিম বলে উঠল, ওয়াও ভাবিজি, কি লাগছো, একেবারে ফাটিয়ে দিয়েছো। আজ তো কারণ নজর সরবেই না তোমার থেকে। খুশিও গদগদ হয়ে বলল, শুক্রিয়া শুক্রিয়া দেবরজি। আসলে আজকে আমার পারফরমেন্সে আমি একটা রাজকুমারীর রোল প্লে করছি, তাই ওরা আমাকে এত সাজিয়ে একেবারে শোপিচ করে দিয়েছে। ওকে ওকে, অল দ্য বেস্ট ভাবিজি। ফাহিমের একটা ফোন আসায় ও ওখান থেকে একটু দূরে চলে গেল। খুশি এবার প্রহরের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কিছু বললে না? আমাকে কেমন লাগছে? আমার জন্য না হয় একটু মিথ্যে প্রশংসাই করে দাও। প্রহর কি বলবে? খুশি তো আর জানে না যে সে বাকরুদ্ধ হয়ে আছে। কোনো ভাষায় কি বলবে খুশির সৌন্দর্য জাস্টিফাই হবে তা আপাতত জানা নেই প্রহরের। তবুও খুশির মন রক্ষার্থে সে গলা খাকারি দিয়ে বলল, ঠিকই লাগছো। খুশি মুখ কুঁচকে বলল, ঠিকই লাগছে। এটা আবার কেমন প্রশংসা? মনে হচ্ছে তোমার বাথরুম চেপেছে, আর সেটা অনেক কষ্টে চেপে ধরে কথা বলছো। তুমি এত কিপটুস কেন? প্রশংসা করতেও কিপটামি করো, যেন প্রশংসার উপর কোটি টাকার ট্যাক্স লেগেছে। কিপটার দাদা চিপটা। আরে প্রশংসা করতে হলে আমার মতো মন খুলে করো। যেমন তোমাকে আজকে এই পাঞ্জাবিটাতে চরম মারাত্মক ভয়ঙ্কর একদম সেই লেভেলের হ্যান্ডসাম লাগছে। মন চাচ্ছে এক্ষুনি একটা জোরদার পাপ্পি দিয়ে দিই। খুশির কথায় প্রহরের বিষম উঠে গেল। মেয়েটা সত্যিই পাগলি, মুখে যা আসে তাই বলে দেয়। মেয়েটা একদিন ওর হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বে। খুশি কিছুটা দূরে দিয়াকে দেখতে পেয়ে ওর দিকে হাত উঁচু করে নাড়াতে লাগলো।
তখনই হঠাৎ প্রহরের চোখ পড়ল খুশির কোমরের দিকে। খুশির কোমরের কাছে শাড়ি একটু সরে গিয়ে কোমর দেখা যাচ্ছে। প্রহর আশেপাশে চোখ ঘুরিয়ে দেখল অনেক ছেলেরাই খুশির দিকে তাকিয়ে আছে। চট করেই যেন প্রহরের চোয়াল শক্ত হয়ে গেল। প্রহর চট করে খুশির হাত ধরে নিচে নামিয়ে দিয়ে তাতে দাঁত চেপে বলল। স্টপ ইডিয়েট, কি করছো এসব? খুশি ভ্রু কুঁচকে বলল। হায় হায়, আমি আবার কি করলাম? আমি তো দিয়াকে ডাকছিলাম। দিয়াকে পরে রাখবে, আগে গিয়ে নিজেকে ঠিক করো। নিজেকে ঠিক করবো মানে? কি ঠিক করবো? প্রহর অন্যদিকে তাকিয়ে ইতস্তত ভাবে বলল। তোমার কাপড় ঠিক করো। খুশি নিজের দিকে চোখ বুলিয়ে বলল। কই, সব তো ঠিক হয়ে আছে। প্রহর দাঁত চিবিয়ে চোখের কোণা দিয়ে ইশারায় দেখিয়ে বলল। তোমার কোমর। খুশি দুষ্টু হেসে বলল। ও, এই কথা। চুপি চুপি আমাকে চেকিং করা হচ্ছে বুঝি? তা কেমন দেখলে সুন্দর না আমার কোমর? একেবারে হট কোমর। প্রহরের এবার রাগী কণ্ঠে বলল। জাস্ট শাট আপ ইডিয়েট, তোমার কোমর থেকে শাড়িটা সরে গেছে, ঠিক করেছো ওটা? খুশি কোমরের দিকে তাকিয়ে দেখলো সত্যিই কাপড় সরে গেছে। তবুও খুশি ওর দুষ্টুমি বজায় রেখে বলল। ও, এটা শাড়ি তো বড় আপুরা পরিয়ে দিয়েছে, আমি এসব পরি না। তবে তুমি চাইলে এটা ঠিক করে দিতে পারো। নাও না ঠিক করে। হোয়াট, হ্যাভ ইউ গন ম্যাড? আমি কেন করবো? খুশি ভাবলেশীন ভাবে বলে উঠল। ঠিক আছে, না করলে আমি এভাবেই থাকবো, আমার কোনো সমস্যা নেই। এত সুন্দর কোমর যখন আছে তখন প্রদর্শন করা তো দরকার, তাই না? মানুষও তো একটু দেখুক আমার হট কোমর। কথাটা বলে খুশি নির্বিঘ্নে সামনের দিকে পা বাড়লো, তবে এগোতে পারলো না। পেছন থেকে সজোরে টান পড়লো প্রহরের হাতের। খুশি বাঁকা হাসি দিল। প্রহর খুশির হাত শক্ত করে ধরে সামনের একটা ক্লাসরুমের দিকে টেনে নিয়ে গেল। পেছন থেকে খুশি মুচকি মুচকি হাসছে। সে জানতো প্রহর ওকে কখনো ওভাবে যেতে দেবে না। এতদিনে একটু হলেও যে সে প্রহরের মনে জায়গা করতে পেরেছে, এতটুকু ভরসা পাচ্ছে ও। প্রহর খুশিকে টেনে ক্লাসরুমে নিয়ে এসে সামনে দাঁড় করালো। তারপর গম্ভীর কণ্ঠে বলল। শাড়ি যখন সামলাতে পারো না তাহলে এইসব পরার কি দরকার? ইডিয়েট একটা। এখন চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। কথাটা বলে প্রহর খুশির সামনে হাঁটু গেড়ে বসে ওর শাড়ি ঠিক করে দিতে লাগলো। খুলে যাওয়া সেফটি পিনটা আবার ঠিক করে শাড়ির সাথে লাগিয়ে দিচ্ছে। তখনই মহান খুশি দেবী বিশেষ টিপ্পনি কেটে বলল। বায়দা মহাসড়ক, এখানে কেউ নেই, তুমি চাইলে অ্যাডভান্টেজ নিতেই পারো। আই ওয়ান্ট মাইন্ড। যথাযথভাবেই প্রহর একটা রাম ধমক দিয়ে বলল। শাট আপ ইডিয়েট, কথা বলার আগে একটু ভেবে চিন্তে বললে কি খুব একটা ক্ষতি হয় তোমার? যখনই মুখ হলো শুধু ফালতু কথাই বলা লাগবে, হ্যাঁ? খুশি ভেংচি কেটে বিড়বিড় করে বলল। কথায় কথায় খালি শাট অফ। সারা জীবনে মনে হয় এই দুইটা ইংরেজি শব্দই শিখেছে। এত পড়াশুনো করে তাহলে কি লাভ হলো? এর চেয়ে তো আমিই ভালো। টেনে টুনে পাশ করে, তাও তো তার চেয়ে ভালো জানি। আর কথা বলার আগে আবার ভাবনা চিন্তার কি আছে? কথা বলা কি কোনো ওপেন হার্ট সার্জারি নাকি, যে বোর্ড মিটিং ডেকে কথা বলতে হবে? বিড়বিড় করে বললেও প্রহরের কান পর্যন্ত ঠিকই পৌঁছলো খুশির কথা। মাথা নিচু করে নিঃশব্দে হাসল সে। এই মেয়ের কোনো গতি নেই, পাগলের পাগলই থেকে যাবে, সাথে বাকিদেরও পাগল করে ছাড়বে। খুশির পারফরমেন্সের সময় হয়েছে। প্রহর আর ফাহিম সামনের দর্শক সারিতে বসে আছে। কিছুক্ষণ পরে পারফরমেন্স শুরু হয়ে গেল। স্টেজে রাজা মহারাজার দরবারের মতো কিছু লোক সৈন্য সেজে দাঁড়িয়ে আছে, আর দুজন রাজা রানী সেজে বসে আছে। একজন সৈন্য সামনে এসে হাঁক ছেড়ে বলল। সাবধান, হুঁশিয়ার, কটনবার, ম্যাঙ্গোবার, চকোবার, শনি থেকে শুক্রবার। তো যেমনটা আমরা সবাই জানি, আজকে আমাদের রাজকুমারী পরিজানের স্বয়ম্বর হবে। আজ রাজকুমারী সব রাজকুমারদের মাঝ থেকে তার হবু বরকে খুঁজে নিবে। দেখা যাক কে হয় সেই ভাগ্যবান রাজকুমার। তো সবার প্রথমে আমাদের রাজকুমারীকেই ডেকে নিই। রাজকুমারী পরিজান হাজির হো। একটু পরে খুশি মাথার ঘোমটা ধরে ধীরে ধীরে স্টেজে এলো। স্টেজের মাঝ বরাবর এসে সুন্দর করে বসলো। প্রহরের নজর আর হৃৎপিণ্ড দুটোই খুশিতে আটকে আছে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বেজে উঠল। গানের তালে নাচছে খুশি। আজ যেন খুশির অন্যই এক রূপ দেখতে পাচ্ছে প্রহর। এক মহীয়সী নারীর রূপ দেখতে পাচ্ছে ও, যে চাইলে তার মোহনীয়তার তীরে যে কাউকে সহসায় ঘায়েল করতে পারে।
যেমনটা এই মুহূর্তেই প্রহরকে ঘায়েল করছে। খুশির তীক্ষ্ণ তীর প্রহরের হৃদয়ের আর পার করে দিচ্ছে। খুশির নাচ শেষে সে তার আসরে গিয়ে বসল। সেই সৈন্যটা আবার হাঁক ছেড়ে বলল, তো স্বয়ম্বর আরম্ভ করা হোক। আমাদের রাজকুমারী পরিজনের জন্য শুধু সাধারণ রাজকুমার না, বরং বড় বড় সেলিব্রিটি, এমনকি বড় বড় সুপার হিরোরাও এসেছে। তো সবার প্রথমে আসছে মাকড়সা মানব, আই মিন স্পাইডারম্যান, হাজির হো। সবাই স্টেজের এন্ট্রির দিকে তাকিয়ে আছে। তবে স্পাইডারম্যান এলো উপর থেকে। এদিক ওদিক জালি ছড়িয়েছে। জালি ধরে ঝুলে ঝুলে এলো। খুশির সামনে এসে বসে বলল, রাজকুমারী পরিজান, আমাকে আপনার বর হিসেবে গ্রহণ করুন। আমার মতো জীবনসঙ্গী আর একটাও পাবেন না। আরে, আমার সাথে থাকলে আপনার জীবনে কখনো গাড়ি ভাড়া লাগবে না, কখনো জ্যামে আটকে থাকার প্রয়োজন হবে না, কাপড় শুকানোর জন্য কখনো দড়ির দরকার হবে না। ভেবে দেখুন, আমার মতো কাজের লোক আর একটাও পাবেন না। খুশি বলে উঠল, আর সারা জীবন বসে বসে খালি মাকড়সার জালি পরিষ্কার করবো, তাই না? না বাবা না, মাফ করুন। সৈন্যটা এবার নেক্সট ক্যান্ডিডেট বাহুবলীর নাম ধরে ডাক দিল। একটু পরে কাঁধে বিশাল ভারী একটা শস্ত্র নিয়ে ধূপধাপ করে হেঁটে এলো বাহুবলী। খুশির সামনে এসে বলল, রাজকুমারী পরিজান, আপনি আমাকে আপনার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করুন। আমার কোয়ালিটি প্রো ম্যাক্স। মানুষ গরুর দুধ থেকে দুধ বের করে, আর আমি সোজা চিজ বের করে আনি। মুরগির থেকে ডিমের বদলে অমলেট বের করে আনি। ফল খেতে চাইলে ফলের গাছ শুদ্ধ উপড়ে নিয়ে আসি। কোথাও বেড়াতে গেলে লাগেজ নিতে হবে না, কারণ আমি পুরো বাসায় হাতে করে নিয়ে যাই। আমার মতো ট্যালেন্টেড ব্যক্তি আর কেউ নেই। খুশি বলে উঠল, আপনাকে বিয়ে করা যাবে না। আপনার মাঝে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে। কি ডিফেক্ট? আমি শুনেছি আপনার নেচার ঠিক নেই। আপনার কটপ্পর সাথে গেওয়ালা সম্পর্ক আছে, তাই আপনি ক্যান্সেল। এরপর আসে আয়রন ম্যান। সে খুশির সামনে এসে বলল, রাজকুমারী, আমাকে বিয়ে করুন। আমাকে বিয়ে করলে আপনার শরীরে কখনো আয়রনের ঘাটতি থাকবে না। এরপর আসে ক্রিস। সেও এসে নিজের প্রতিভার গুণগান গায়। এভাবে একে একে সব সুপার হিরো আর রাজকুমাররা এসে তাদের প্রদর্শনী করে। সব ক্যান্ডিডেটদের কথা শোনা শেষে সৈন্য বলল, এখন সব ক্যান্ডিডেটগুলো লাইন হয়ে দাঁড়িয়ে যাও। রাজকুমারী সবাইকে দেখবে, তারপর তার যাকে পছন্দ হবে তার গলায় মালা পরাবে। অতপর খুশি ফুলের মালা হাতে দাঁড়িয়ে সবার সামনে গিয়ে ঘুরে ঘুরে সবাইকে দেখতে লাগলো। সব ক্যান্ডিডেটগুলো নিচের গলায় মালা নেওয়ার জন্য এগিয়ে আসতে লাগলো। এক পর্যায়ে সবাই ধাক্কাধাক্কি শুরু করে দিল। এদের ধাক্কাধাক্কিতে খুশির গায়েও ধাক্কা লেগে খুশি ব্যালেন্স হারিয়ে স্টেজ থেকে নিচে পড়ে যেতে লাগলো। প্রহর সামনের সারিতেই বসেছিল। খুশিকে পড়ে যেতে দেখে ঘাবড়ে গিয়ে সেদিকে দৌড়ে গেল প্রহর। খুশি পড়ে যেতে লাগলে প্রহর দৌড়ে গিয়ে নিচ থেকে খুশিকে ধরে ফেলল। খুশি পড়ার সময় ওর হাতে থাকা মালাটা সোজা প্রহরের গলায় গিয়ে পড়ল। খুশি নিজেকে প্রহরের কোলে দেখে দুষ্টু হেসে বলল, বাহ, দেখেছো, আমার মতো আমার মালাটাও ঠিকই তার আসল ঠিকানা খুঁজে নিয়েছে। প্রহর একবার নিচের গলার দিকে তাকালো। তারপর কিছু না বলে খুশিকে কোলে রেখে ওভাবেই হাঁটা ধরল। খুশিও মুচকি হেসে দুই হাতে প্রহরের গলা জড়িয়ে ধরে প্রহরের দিকেই তাকিয়ে রইল। আরও একটা সপ্তাহের ইতি ঘটল। প্রহরের সর্বত্র জুড়ে এখন খুশির বসবাস। খুশি তার ষড়যন্ত্রে পরিপূর্ণভাবে সফল হয়ে গেছে। একেবারে নিঃস্ব করে দিয়েছে প্রহরকে। প্রহরের মন মস্তিষ্কে রাজত্ব করছে সে। যদিও প্রহর এখনো পর্যন্ত তার মনোভাব খুশির সামনে কোনোরূপে প্রকাশ করেনি। সেদিন খুশিকে ওভাবে কোলে নিয়ে সোজা গাড়ির কাছে এসে গাড়িতে বসিয়ে ওকে বাসায় নামিয়ে দিয়ে আসে। তাছাড়া কিছুই বলেনি সে। বলবেই বা কিভাবে? সে যে নিজের সাথেই যুদ্ধ চালাচ্ছিল। ভালোবাসা নামক বস্তু যে বিনা আহ্বানে ওর মনের কোঠায় হানা দিয়েছে। সেসব ভয়ঙ্কর অনুভূতি থেকে সারা জীবন দূরে পালিয়ে বেরিয়েছে। আজ হঠাৎ তার কাছেই কিভাবে ধরাশায়ী হবে, সেটা যে তার জন্য মেনে নেওয়াটা বড়ই দুষ্কর। মন যেটা জানছে মস্তিষ্ক সেটা মানতে চাচ্ছে না। তাই তো মন মস্তিষ্কের মাঝে তুমুল লড়াই চলছিল। তবে সেই লড়াইয়ে এই প্রথম মনের জয় হলো।
এই প্রথম ওর মস্তিষ্ক হার মেনে নিল। খুশি যে মরণঘাতী ভাইরাস হয়ে তার যন্ত্রে যন্ত্রে ছড়িয়ে পড়েছে। এই সংক্রমণের প্রতিষেধকও যে শুধুই খুশি, সেটাও হাড়ে হাড়ে টের পাচ্ছে প্রহর। তবে মনের কথা মুখে কি কখনো আনতে পারবে সে? এসব ব্যাপারে সে যে বড়ই অপারগ। নিজের অনুভূতি প্রকাশ করা যে তার কাছে অতীব দুষ্কর কর্ম। মনে হয় না তার দ্বারা এটা কখনো সম্ভব হবে। সূর্য মামার ক্রোধ যেন আজ একটু বেশিই দেখা যাচ্ছে। রোদের তপ্ততায় চারিদিক খা খা করছে। তবে বাইরের তাপের থেকে বেশি তাপমাত্রা বেড়ে গেছে প্রহরের অন্তরালে। আর আজকাল প্রহরের মন মেজাজের পরিবর্তন শুধুমাত্র একটা কারণেই হয়, সেটা হলো খুশি। আর আজও সেটার ব্যতিক্রম হয়নি। ভার্সিটিতে আসার পর থেকে এখনো পর্যন্ত খুশিকে দেখেনি প্রহর। রোজ এতক্ষণে চলে আসে খুশি। আজ 1 ঘন্টা পার হয়ে গেল, তবুও ও আসেনি এখনো। প্রহরের নজর শুধু খুশিকেই খুঁজছে। কেমন অস্থিরতা কাজ করছে ওর ভিতর। মেয়েটা আজ আসছে না কেন? ও কি কলেজে আসেনি আজ? রোজ তো এর আগেই চলে আসে। ও ঠিক আছে তো? শরীর খারাপ করলো না তো মেয়েটার? এসব দেখে অস্থিরতা আরো বেড়ে যাচ্ছে প্রহরের। দেখতে দেখতে ওদের বাসায় যাওয়ার সময় চলে এলো, তবুও খুশি এলো না। প্রহরের অস্থিরতা বেড়েই চলেছে। চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। বুকটা কেমন চিনচিন করছে। খুশির একটা খবর জানতে পারলে হয়তো শান্তি পেত, কিন্তু কিভাবে খবর নিবে? ওর কাছে তো খুশির ফোন নাম্বারও নেই। থাকলেই বা কি, সে কি কখনো ফোন করতে পারতো খুশিকে? কী বা বলবে ফোনে? একবার কি কলেজে গিয়ে দেখবে ও? কিন্তু কলেজে গিয়েই বা কাকে কি বলবে? দিয়া মেয়েটাকে কি কিছু জিজ্ঞেস করবো? ও হয়তো কোনো খবর দিতে পারবে, কিন্তু বলবো নাকি? আর ওই মেয়েটাই বা কি ভাববে? এমন একটা অকওয়ার্ড সিচুয়েশন না? কিছুই ভালো লাগছে না প্রহরের। গাড়ির কাছে এসেও দাঁড়িয়ে আছে। যেতে ইচ্ছে করছে না ওর। যদি খুশি চলে আসে? প্রহরের অস্থিরতা দেখে ফাহিম বাঁকা হেসে বলল, বাই দা ওয়ে, আমার কাছে কিন্তু ভাবিজির নাম্বার আছে। তোর কথা জানার জন্য আমার কাছে মাঝে মধ্যে ফোন দেয়। প্রহর অপ্রস্তুত হয়ে পড়ল। হ্যাঁ, তো আমাকে কেন বলছিস? আমি কি জানতে চাইছি নাকি? না মানে এমনি জানকারি দিলাম আর কি। আমার কেন যেন মনে হলো তথ্যটা তোকে জানানো দরকার। ওকে দেন, আমি যাই তাহলে, বাই। কথাটা বলে ফাহিম ওর বাইকের দিকে হাঁটা ধরল। প্রহর ভীষণ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। খুশির নাম্বার নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও সেটা চাইতে চরম অস্বস্তি হচ্ছে ওর। ফাহিমের কাছে নাম্বার চাও মানে ওর কাছে মজার পাত্র হওয়া, যেটার কোনো ইচ্ছে নেই ওর। অতঃপর ফাহিম চলে গেল, আর প্রহর পিছনে শুধু অস্থিরতায় ভুগতে থাকলো, যেটা সময়ের সাথে শুধু বেড়েই চলেছে। দিন গড়িয়ে রাতে নেমেছে। প্রহরের অস্থিরতা যেন এবার আকাশচুম্বী হচ্ছে। সবকিছু যেন অসহ্য লাগছে ওর। রাতের ডিনারও ঠিকমতো করেনি। বাবার সামনে কোনো রকমে বাহানা দিয়ে রুমে চলে এসেছে। তখন থেকে রুমে এসে শুধু পায়চারি করে যাচ্ছে। মেয়েটার সাথে একবার কথা না হওয়া পর্যন্ত ওর কিছুতেই শান্তি লাগছে না। কিন্তু কিভাবে বলবে? তখন তো অ্যাটিটিউড দেখি ফাইভের কাছ থেকে নাম্বারটা নিয়ে নিলাম। এখন কি করব? না, আর পারছে না প্রহর। শেষমেশ নিজের ইগো সাইডে রেখে ফাহিমের নাম্বারে ফোন দিল। ফাহিম ফোন রিসিভ করেই বাঁকা হেসে বলল, জানতাম আমার কথা তোর আজকে অবশ্যই মনে পড়বে। আমাকে খুব মিস করছিস তাই না? প্রহরের কথা জিহুপায় আসছে, কিন্তু মুখ ফুটে বের হচ্ছে না। প্রচুর ইতস্তত লাগছে ওর। কিভাবে বলবে কথাটা বুঝতে পারছে না। কোনো রকমে গলা খাকারি দিয়ে বলে উঠল, হুম, বলেছিলাম তোর আজ কথা হয়েছে। ফাহিম না বোঝার ভান করে বলল, কথা? কার সাথে? কিসের সাথে? দেখ ফাহিম, ভান করিস না। তুই জানিস আমি কার কথা বলছি। ও মা, আমি মনোবিজ্ঞানী নাকি? হাউ ডু আই নো ম্যান? প্রহর দাঁতে দাঁত চেপে বলল, খুশি? ওর সাথে কথা হয়েছে তোর? আব আয় না উট পাহাড়কে নিচে। এনিওয়ে, না আজ কোনো কথা হয়নি। ভাবিজি ফোন দেয়নি। আমি নিজেই কয়েকবার দিয়েছিলাম কিন্তু ধরেনি। নাম্বারটা দে। হোয়াট? কি বললি? আরেকবার বল। আমি না কানে কম শুনছি বোধ হয়। প্রহর দাঁত কিরিমিরি করে বলল, বেশি ঢং করলে আমি সত্যি তোকে বয়রা করে দেবো। এখন কথাটা বাড়িয়ে ফটাফট নাম্বারে মেসেজ করে দে। জো হুকুম মহামান্য। ফাহিম হেসে দিয়ে ফোন কেটে নাম্বারটা মেসেজ করে দিল। প্রহর নাম্বারটার দিকে তাকিয়ে রইল। অতপর দ্বিধাদ্বন্দ্ব করতে করতে ডায়াল করেই ফেলল। রিং হচ্ছে। বুকটা কেমন ধুকপুক করছে প্রহরের। এই প্রথম সে খুশিকে ফোন করলো।
কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে ওর। কাউকে ফোন দেওয়াও যে ওর এতটা অসাধ্য সাধন হতে পারে তা আজ জানছে ও। রিং বাজতে বাজতে একসময় বন্ধ হয়ে গেল, তবে ফোন রিসিভ হলো না। এতে যেন প্রহরের চিন্তা আরও বেড়ে গেল। প্রহর আবারও ডায়াল করলো, কিন্তু ফোন আবারও রিসিভ হলো না। প্রহরের একবারের বেশি কাউকে ফোন দেওয়ার অভ্যেস নেই, এটা ওর কাছে ব্যাড ম্যানার্স মনে হয়। প্রহর ভাবলো আর ফোন দিবে না, তবে 5 মিনিট অতিবাহিত হতে না হতেই সেই সংকল্প বালিচাপা দিয়ে প্রহর আবারও ডায়াল করলো। রিং যাচ্ছে, তবে রিসিভ হচ্ছে না। এবারেও হয়তো রিসিভ হবে না ভেবেই প্রহর হতাশার চোখ বন্ধ করে পা নাচাতে লাগলো। শেষ পর্যায়ে এসে ফোন কান থেকে সরাতে নিলেই হঠাৎ ওপাশ থেকে নরম গলায় বলল। হ্যাঁ, হ্যালো। পা নাচানো বন্ধ হয়ে গেল প্রহরের। হৃৎপিণ্ড তুমুল বেগে দৌড়তে লাগলো। চোখ খুলে তাকালো সে। হঠাৎই অস্থিরতা কমে গিয়ে এক শীতল বাতাস ছুঁয়ে গেল। হ্যালো, কে 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 বলছেন? ফোন দিলেও এখন আর মুখ দিয়ে কথা বের হচ্ছে না প্রহরের। গলায় যেন সব আটকে যাচ্ছে। কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। এমন অকওয়ার্ড সিচুয়েশনে জীবনেই প্রথম পড়তে হলো তাকে। একটা পিচ্ছি মেয়ের সাথে কথা বলতে যে এতটা জড়তা হচ্ছে, ব্যাপারটা সত্যিই হাস্যকর প্রহরের জন্য। ওদিকে খুশি কোনো রেসপন্স না পেয়ে আবারও বলে উঠল। এই, কে রে ভাই, কথা কন না কেন? হ্যাঁ, ফোন দিয়ে আবালের মতো বইসা আছেন। এমনিতেই জ্বরের তাপমাত্রা হাই হয়ে গেছে, তার ওপর যদি আজারা কল দিয়ে থার্মোমিটার আরো হাই করে দেয়, তাহলে কিন্তু ফোনের ভেতরে ঢুকে গিয়ে চোখ দুটো খুলে নিয়ে গুটি খেলবো বলে দিলাম। জ্বরের কথা শুনে প্রহরের বুকের মাঝে ধুক করে উঠল। প্রহর চিন্তিত সুরে বলে উঠল। তোমার জ্বর এসেছে? খুশি বিরক্তির সুরে বলল। না না, জ্বর আসবে কেন? আমি তো চায়ের মধ্যে থার্মোমিটার চুবিয়ে লেভেল হাই করে দিয়েছি। আমার না এটা করতে হ্যাপি মজা লাগে। হোয়াট? কি ব্ল্যাক হোয়াইট করছেন? এ কে ভাই আপনি বলেন তো? মাত্র একটু ঔষধ খেয়ে ঘুমোচ্ছিলাম, অমনি আপনার রিং দিয়ে আমাকে জাগাতে হলো। কে আপনি বলেন তো? প্রহর গলা খাকারি দিয়ে বলল। আমি বলছি। বাহ, নাইস টু মিট ইউ মিস্টার। তা আমার কাছে কি চাই মিস্টার? আমি খুশি, আমি বলছি প্রহর। খুশি এবার কণ্ঠ নরম করে ঘুমের মাঝেই বলে উঠল। ও, তুমি? তার মানে তুমি আবার আমার স্বপ্নে চলে এসছো, তাই না? আমি তো ভাবছিলাম বোধহয় সত্যি আমার ফোন এসছে। প্রহর বুঝতে পারছে মেয়েটা ঘুমের মধ্যে এলোমেলো বলছে, হয়তো জ্বরের ঘোরে কিছু টের পাচ্ছে না। খুশি ওপাশ থেকে আতুরে গলায় বলে উঠল। জানো, আমার না অনেক জ্বর হয়েছে, একটুও ভালো লাগছে না আমার। এই পচা জ্বরটার কারণে আজ তোমাকে দেখতেও পেলাম না। জ্বরের চেয়ে বেশি খারাপ লাগছে তোমাকে দেখতে না পেয়ে। তোমাকে একদিন দেখতে না পেলে আমার অনেক কষ্ট হয়, প্রচুর কান্না পায় আমার। এই দেখো, এখনো কান্না পাচ্ছে আমার। কিন্তু তুমি কি করে দেখবে? তুমি তো স্বপ্নের মাঝে এসছো, বাস্তবে তো তুমি আমাকে সহ্যই করতে পারো না। আজ আমি না আসায় হয়তো তুমি অনেক খুশি হয়েছো। খুশির কথায় প্রহরের বুকের মাঝে হু হু করে উঠল। খুশির কথায় তার প্রতি হাজারো না বলা অভিযোগের ঝলক দেখতে পাচ্ছে সে। গলার মাঝে কেমন দলা পাকিয়ে আসছে ওর। প্রহর ঢোক গিলে বলে উঠল। তুমি দেখতে চাও আমাকে? হ্যাঁ, চাই তো অনেক। ঠিক আছে, 10 মিনিট পর তুমি ব্যালকনিতে আসো, আমাকে দেখতে পাবে। সত্যি? আমি এক্ষুনি আসছি। প্রহর লাইনে থেকে দ্রুত গাড়ির চাবি নিয়ে নিচে নেমে এসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। 20 মিনিটের রাস্তা 10 মিনিটেই অতিক্রম করে চলে এলো খুশির বাসার সামনে। আর খুশি তো তখনই উঠে এসে ব্যালকনিতে বসে আছে। আসলে জ্বরের ঘোরে খুশি কি করছে তার কোনো হুঁশই নেই। ফোন কানে নিয়ে দুর্বল শরীরে গ্রিলে মাথা ঠেকিয়ে বসে আছে। প্রহর গাড়ি থেকে বের হয়ে দেখল খুশি ব্যালকনিতে বসে আছে। রাস্তার লাইটের আলোয় খুশিকে দেখতে পাচ্ছে প্রহর। প্রহর খুশির দিকে হাত নাড়িয়ে ফোনে বলল। এই দেখো খুশি, আমি এখানে, নিচে তাকাও। খুশি উৎসুক হয়ে নিচে তাকালো। প্রহরকে দেখতে পেয়ে বাচ্চাদের মতো হাসি মুখে হাত নাড়াতে লাগলো। খুশির মুখের হাসি দেখে প্রহরের মনেও যেন অনাবিল প্রশান্তির অনুভব হচ্ছে। প্রহর মুচকি হেসে বলল। এখন খুশি তো? খুশি বাচ্চাদের মতো করে বলল। হ্যাঁ, খুশি, অনেক খুশি। তোমাকে না এই ড্রেসে অনেক কিউট লাগছে। প্রহর এবার নিচের দিকে নজর বুলিয়ে দেখল ও তাড়াহুড়োয় বাসায় পরা টি শার্ট আর 3/4 প্যান্ট পরেই চলে এসেছে। বেচারা আবারও অস্বস্তিতে পড়ে গেল। প্রসঙ্গ পাল্টানোর জন্য প্রহর বলল। জ্বর কখন এসেছে? খুশি ঠোঁট উল্টে বলল।
আজ সকাল থেকেই। মেডিসিন নিয়েছো? নিয়েছি, ফুপি জোর করে খাইয়ে দিয়েছে। খেয়েছো কিছু? খেতে ইচ্ছে করে না, বমি আসে। হুম হুম, তা বললে তো চলবে না, খেতে তো হবেই, নাহলে কিন্তু আমি আর কথাই বলবো না। এই না না না, আমি খাবো তো, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, এখন যাও শুয়ে পড়ো, বাইরে বেশিক্ষণ থাকলে জ্বর বেড়ে যেতে পারে। আর একটু থাকি না, আর একটু দেখি তোমাকে। না না আর না, শরীর আরো খারাপ করবে। গুড গার্লরা জেদ করে না, যাও শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। খুশি আবারও হাত নেড়ে ভিতরে এসে শুয়ে পড়ল। খুশি ভিতরে গেলে প্রহর আস্তে করে হেঁটে এসে গাড়ির বোনেটের ওপর উঠে বসল। আকাশের দিকে ভাবতে লাগলো হঠাৎ করে কিভাবে ও এমন পাগলামি করে ফেলল। জীবনে কখনো কারোর জন্য এমন পাগলামো করবে সেটা কল্পনার বাহিরে ছিল প্রহরের। সুশৃঙ্খল জীবনযাপন করা প্রহর হঠাৎই কেমন বেখেয়ালি হয়ে গেছে। মেয়েটাকে শুধু একদিন না দেখেই ওর এমন বেগতিক অবস্থা হয়ে গেছে। যদি কখনো না দেখতে পায় তাহলে কি হবে ওর? এই ভাবনাটাই যেন শ্বাসরুদ্ধকর। না পারবে না সে, খুশিকে ছাড়া যে তার চলবে না এখন। এই ব্যাপারে আর কোনো সংশয় নেই প্রহরের। প্রহর এবার বোনেটের ওপর চিত হয়ে শুয়ে পড়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করতে বলতে লাগলো,